বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার রাত 8:30টায় সেনাপ্রধান সস্ত্রীক গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ফিরোজায় যান। প্রায় 43 মিনিট তিনি সেখানে অবস্থান করেন। এ সময় চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা ফজলে এলাহি আকবর উপস্থিত ছিলেন। তিনি জানান, বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে ফিরোজায় গিয়েছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় সেনাপ্রধান সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস সহ চোখের সমস্যা সহ নানা রোগে ভুগছেন। রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্নীতির ইস্যু ধামাচাপা পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদ্যুৎ খাতকে ব্যবসার খাত বানিয়ে আওয়ামী লীগ সরকার লুটপাট করেছে বলে দাবি করেছে দলটি। তারা বলছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 মিলিয়ন বেশি দুর্নীতি হয়েছে। ইমরুল আহসানের রিপোর্ট। কথা বলবো, বিগত সরকারের আমলে বিদ্যুৎ খাতে হরিলুট হয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বিএনপির তরফ থেকে বলা হয়, সরকারি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চেয়ে বেসরকারি খাতের কুইক রেন্টালে জোর দেওয়া হয়েছে জনগণের পকেট কাটতে। ক্যাপাসিটি চার্জের নামে লোপাট হয়েছে হাজার হাজার কোটি টাকা, যা পাচার হয়েছে দেশের বাইরে। এই খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। এই রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। এই কথাগুলো না বললে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগ যে ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটাকে আমাকে যে ভাষায় বলতে যে পোকলা করে দিয়েছে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। বিদ্যুৎ খাতটা তারা একটা একটা ব্যবসার খাত বানিয়ে ফেলেছিল এবং তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় এবং কোনো হিসাব না দিয়ে। কারণ বিদ্যুৎটা তো হাওয়া, বিদ্যুৎ তো দেখা যায় না। এখন এই ক্যাপাসিটি চার্জ, এই ক্যাপাসিটি চার্জের কোন মেশিনের কত ক্যাপাসিটি, কে এটাকে আইডেন্টিফাই করেছে। সুতরাং এই ক্যাপাসিটি চার্জের নামে অনেক টাকা বের করে নিয়ে যাওয়া যায় এবং তাই বের করে নিয়ে গেছে। বিদ্যুৎ দেওয়ার নাম করে মানুষকে কিভাবে পকেট কেটে নিয়ে গেছে এবং এগুলো বৈদেশিক মুদ্রায় পেমেন্ট করতে হচ্ছে। এবং 2027 সালের পর থেকে এই দেশে একটা ভয়াবহ ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস হবে এবং তার মূল কারণ হবে বিদ্যুৎ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে $500 মিলিয়ন দুর্নীতির অভিযোগ উঠেছে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে। বিএনপি মনে করে দুর্নীতি হয়েছে আরো বেশি। রূপপুরের তো $500 মিলিয়ন তারা নিয়ে গেছে এটা, এবং সেটা নিয়ে এখন তো তদন্ত হচ্ছে লন্ডনে এই টিউলিপের ব্যাপারে, এবং আরো দুর্নীতি আছে আর কি। শেখ হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্পাদিত সকল চুক্তির জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব বলেন, ক্ষমতায় গেলে সব অনিয়ম খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। পুরো বিষয়টি আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশে মোট ভোটার 12,36,83,512 জন। গত বছরের তুলনায় 18,33,312 জন ভোটার বেড়েছে, যেখানে নারীর তুলনায় পুরুষ ভোটার বেড়েছে প্রায় দ্বিগুণ। বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতি বছরের মতো খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নতুন নির্বাচন কমিশন। 2023 সালের তুলনায় 2024-এ ভোটার বেড়েছে 1.5%। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার 6,33 লাখ আর নারী ভোটার 6,03 লাখ। নতুন করে বৃদ্ধি পাওয়াদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা 11,85,000 আর নারী ভোটার 6,47,000। ব্রিফিংয়ে জানানো হয়, 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে। মৃত ভোটারদের তালিকা থেকে বাদ না পড়া, কোথাও কোথাও দ্বৈত ভোটার থাকার সম্ভাবনা, এই তালিকায় এখনো অনেকে বাদ পড়েছেন।
তথা আবেদন করেন নাই। এর মধ্যে ত্রুটি বিচ্যুতি যা কিছু আছে সেগুলো দাবি আকারে, আপত্তি আকারে আপনারা আগামী 15 দিনের মধ্যে উপস্থাপন করবেন। ভোটারদের বয়স নিয়ে এবং 2025 সালের আগে 18 বছর হওয়াদের ভোটার করার বিষয়ে আলোচনা চলছে বলে জানানো হয়। আমরা নির্বাচন কমিশন একটা নীতিগত সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছি যে যদি দেখি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার বয়প্রাপ্ত হয়ে গেছেন ভোটের আগে, তাহলে প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করে তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশ করা যায় কিনা এই সম্ভাবনাটা আমরা যাচাই করে দেখব। 17 বছরের একটা বিষয় আপনারা সামনে এনেছেন, জি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তার ব্যক্তিগত একটি মত দিয়েছেন, আমরা শুনেছি সেটা, এটা নিয়ে আলাপ আলোচনা চলছে। এবার প্রথমবারের মতো 7টি দেশের 13,151 জন প্রবাসীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। 78,000। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। সমাজসেবার উদ্দেশ্যে নিজস্ব স্বার্থে মুনাফা না করে পরস্বার্থে ব্যবসা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত ওয়াকাথনের উদ্বোধনকালে তিনি এমন আহ্বান জানান। সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করে। শীতের ভোরে নারী, শিশু, পৌরসহ বিভিন্ন বয়সী বিপুল সংখ্যক মানুষ এই ওয়াকাথনে অংশ নেন। এর আগে প্রধান উপদেষ্টা অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ওয়াকাথনে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, মানুষ একে অপরের পাশে দাঁড়াবে, এটাই জীবনের নিয়ম। কিন্তু সামাজিক ও পারিবারিক বাস্তবতায় এখন সেই প্রবণতা ধীরে ধীরে কমে আসছে। এজন্য সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নতুন ধারণা নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনূস। তাহলে সরকারের ক্ষমতা একেবারে নস্যি, মানুষের ক্ষমতা প্রচন্ড শক্তি। আমরা সবাই যদি অল্প অল্প করে সে নিঃস্বার্থে সঙ্গে সঙ্গে পরস্বার্থের কাজটাও করতে পারতাম, এটা যদি আমাদের মাথায় ঢুকতো, আমাদের মাথায় আমরা নিয়ে আসতাম, তাহলে আমাদের কোনো সমস্যা আর এদিকে তাকাতে হতো না, কারণ মুখাপেক্ষি হতো। আমাদের সেই শক্তিটাকে যেন আমরা উন্মোচন করতে পারি, আমাদের পারিবারিকভাবে, আমাদের শিক্ষাগতভাবে। আশা করি আমরা আমাদের সকল সমস্যা এভাবে সমাধান করতে পারবো। আগামী 72 ঘন্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যকে আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা এই আলটিমেটাম ঘোষণা করেন। দ্রুততম সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে উল্লেখ করে তারা বলেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে শিক্ষার্থীরা প্রস্তুত আছেন। এর আগে সিন্ডিকেট মিটিংয়ে দ্রুত ডাকসু নির্বাচনের বিষয়টি উঠলে এর বিরোধিতা আসায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে প্রশাসন, সেই প্রশাসন ডাকসুর পক্ষে কথা বলার পর থেকে ছাত্রদল এবং অন্যান্য যারা ষড়যন্ত্রকারী আছে তারা কিন্তু বক্তব্য দেওয়া শুরু করেছে তাদের বিরুদ্ধে। আমরা এর তীব্র নিন্দা জানাই। 72 ঘন্টার মধ্যে যদি রোডম্যাপ ঘোষণা করা না হয়, তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে আমরা যাব। 43তম বিসিএসে সরকারি কর্ম কমিশনে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ না পাওয়া 227 জন প্রার্থী পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবেন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 227 জন প্রার্থীর পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করা হবে। এই সুযোগ সবার জন্য উন্মুক্ত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে গত 30 ডিসেম্বর 1896 জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি করে সরকার এতে স্বাস্থ্য পরীক্ষায় 40 জনের অনুপস্থিত ও 227 জনকে নিয়োগ অনুপযুক্ত বলা হয়। পরে অনুপযুক্ত সেসব প্রার্থীদের পুনর্বিবেচনার আবেদন চেয়ে প্রজ্ঞাপন দিয়েছে সরকার।
জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসায় অবহেলার পাশাপাশি তাদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন আহতরা। একই সঙ্গে পরিচালকের রুমে তালা লাগিয়ে দিয়েছেন তারা। বৃহস্পতিবার বিকেলে প্রথম শাহবাগ মোড়ে অবরোধ করে বিক্ষোভ করে তারা। পরে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের অনুরোধে রাস্তা ছেড়ে দিয়ে তারা হাসপাতালের ভেতরে বিক্ষোভ করে। এ সময় আহতরা জানান, দুপুরের দিকে বিভিন্ন অভিযোগ নিয়ে হাসপাতালের পরিচালকের সাথে দেখা করেন আহতদের একটি প্রতিনিধি দল। এ সময় হাসপাতালের পরিচালক তাদের কথা না শুনে হাসপাতাল ছেড়ে যেতে বলেন। এমনকি আনসার দিয়ে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ করেন তারা। রোববারের মধ্যে হাসপাতালটির পরিচালক পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আহতরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। বৃহস্পতিবার রাত ৯টার পর আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক থেকে এই ঘোষণা দেওয়া হয়। উপাচার্যের ঘোষণার পর রাত ৯:৩০ পর প্রশাসন ভবনের তালা খুলে দিলে প্রায় ১০ ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শতাধিক কর্মকর্তা কর্মচারী। এর আগে পোষ্য কোটা পুরোপুরি বাতিলের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১০টায় প্রশাসন ভবনে তালা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ফলে প্রশাসন ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের ২ উপাচার্য এবং শতাধিক কর্মকর্তা কর্মচারী। আমি এখানে পরিষ্কার করে একটি কথা বলব, প্রক্রিয়ার ভেতর দিয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটার সম্পূর্ণ অবলুপ্তি এবং সেটার জন্য যা কিছু করণীয় সেটা করার ব্যাপারে আমি আমার অঙ্গীকার ব্যক্ত করছি। ছাত্রদের আরো দাবি দেওয়া আছে, এই প্রত্যেকটি দাবি দেওয়া আমরা অ্যাড্রেস করব, কিন্তু এই মুহূর্তে আমার অঙ্গীকার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বলে আর কোনো কোটা থাকছে না। কিন্তু এটা আমি একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে নিয়ে যাব, কিন্তু এটাই আমার অঙ্গীকার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করেছে সরকার। কাজী নজরুল ইসলাম সব ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃত হলেও তাকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করে সরকারিভাবে কোনো গেজেট ছিল না। তবে দেশের জনগণের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে বৃহস্পতিবার কাজী নজরুল ইসলামকে সরকারিভাবে জাতীয় কবি হিসেবে গেজেট প্রকাশ করল অন্তর্বর্তীকালীন সরকার। তবে এর আগে তাকে জাতীয় কবি সম্বোধন করে কবি নজরুল ইনস্টিটিউট আইন ২০১৮ জারি করা হয়। ১৯৭৬ সালে ১৮ ফেব্রুয়ারি তাকে নাগরিকত্ব প্রদান করা হয় এবং একই বছর তাকে ২১শে পদকে ভূষিত করা হয়। প্রায় ১ কোটি লোককে নিয়ে টিসিবি কার্যক্রম চলছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, অনিয়মের কারণে ৪০ লাখের বেশি টিসিবি কার্ড বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে টিসিবির ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। আমরা অলরেডি প্রায় ৪০ লক্ষের উপরে কার্ড বাতিল করেছি। আমরা বাতিল এবং সংযোজন এই দুটোই ডাইনামিক একটা প্রক্রিয়া। আমাদের মূল উদ্দেশ্য যে আমরা টিসিবির যে ১ কোটি পরিবারের পরিকল্পনা, সেটা থেকে যে স্মার্ট কার্ডের রূপান্তরের যে প্রচেষ্টা চলছে এবং এর সাথে টিসিবির যে সুবিধাভোগীর ক্ষেত্রে যে কার্ডগুলোর বিতরণ ব্যবস্থা থেকে বিপণন ব্যবস্থার মধ্যে যে ব্যবস্থাগুলো আছে, এটা উপলব্ধি করার জন্য আসছি। নগদ নিবেদিত অর্থনীতির খবর। চলতি জানুয়ারিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম অপরিবর্তিত রেখে অটো গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বৃহস্পতিবার সংস্থাটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন দর অনুযায়ী জানুয়ারি মাসে এলপিজির দাম অপরিবর্তিত থাকায় ভোক্তা পর্যায়ে ১২ কেজির বোতলজাত এলপিজির দাম ১,৪৫৫ টাকাতেই অপরিবর্তিত থাকছে। তবে অটোগ্যাসের দাম লিটারে ৩ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি ২০২৫-এর সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের এই মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে বিদায়ী বছর ২০২৪ সালে ৪ দফায় এলপিজি ও অটো গ্যাসের দাম কমানো হয়েছিল এবং দাম বাড়ানো হয়েছিল ৭ দফা।
খেলাপি ঋণ আদায়ে সামনের দিনে সোনালী ব্যাংক আরও জোরালো পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শওকত আলী খান। বৃহস্পতিবার মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। হলমার্ক সহ ব্যাংকটির বড় খেলাপিদের কাছ থেকে অর্থ আদায়ের যথাযথ চেষ্টা চলছে বলেও তিনি জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে সোনালী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 16,000 কোটি টাকা। বেক্সিমকো গ্রুপের ঋণ বিষয়ে সোনালী ব্যাংক এমডি জানান, বেক্সিমকোর কাছে পাওনা 1600 কোটি টাকা। সম্প্রতি ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হচ্ছে প্রতিষ্ঠানটি। সংবাদ সম্মেলনে ব্যাংক কর্মকর্তারা আরও জানান, আগামী দিনে উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়ানো হবে। খেলাপি ঋণ 16,000 অ্যারাউন্ড না, টোটাল 16,000 কোটি টাকার মতো হতে পারে। হ্যাঁ, সেপ্টেম্বর ভিত্তিক, ডিসেম্বর ভিত্তিকটা এখনো বের হয়নি। এগুলো আদায়ের আমাদের পদক্ষেপ এগুলো থেমে নাই, খুব জোরালোভাবেই চলমান আছে। হলমার্কস থেকে আমাদের টাকা আদায়ের জন্য যে পদক্ষেপ সেটা জোরালোভাবে চালু আছে। সারা দেশের পাশাপাশি রাজধানী ঢাকায় বেড়েছে শীতের প্রকোপ। ভোগান্তিতে পড়েছেন নিম্নবিত্ত সহ সাধারণ মানুষ। ঘন কুয়াশায় দেখা নেই কাঙ্ক্ষিত সূর্যের। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল থেকে তাপমাত্রা বাড়বে এবং 7-8 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 9 তারিখের পর থেকে আবারও তাপমাত্রা কমতে পারে। এদিকে আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.3 ডিগ্রি সেলসিয়াস। দেশের বিভিন্ন স্থানে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। দুদিন ধরে দেখা নেই সূর্যের, রাস্তাঘাট অনেকটাই জনশূন্য। সবশেষে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। জীবিকার তাগিদে রাস্তায় বের হতে হচ্ছে তাদের। বাড়ছে ঠান্ডাজনিত নানান রোগ ব্যাধি। দিনাজপুরে বেড়েছে শীতের তীব্রতা, কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারদিক। অনেক স্থানে কুয়াশার মতো বৃষ্টি ঝরছে। দুর্ঘটনা এড়াতে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। নওগাঁয় আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। শীতের দাপটে অনেকটা থমকে গেছে জনজীবন। একই চিত্র কুড়িগ্রাম, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, রাজশাহী সহ উত্তরের বেশিরভাগ জেলায়। দর্শক, শীতের তীব্রতার খবর জানাতে আমরা যাচ্ছি চুয়াডাঙ্গায়। সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি রফিকুল ইসলাম। আমরা টেলিফোনে যুক্ত হচ্ছি তার সাথে। রফিক, জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা কত এবং শীতে জনজীবনে কিরকম প্রভাব ফেলছে? জি, চুয়াডাঙ্গাতে আজকে আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 10.8 ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের থেকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি হয়েছে। আগে গতকাল ছিল 9.8 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের তথ্য মতে চুয়াডাঙ্গাতে ঘন কুয়াশার কারণে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এখানে তীব্র শীতের কারণে মানুষের চলাচলে স্থগিত হয়ে পড়েছে এবং এখানকার যে সমস্ত খেটে খাওয়া মানুষ আছে তারা কাজে কর্মে তাদের ব্যাহত হচ্ছে। পাশাপাশি চুয়াডাঙ্গাতে যে সমস্ত কৃষি ক্ষেত আছে সেখানে কৃষকরা পরিচর্যা করছেন। এই পরিচর্যার কারণে না করলে তাদের ফসলের ক্ষতি হতে পারে। কৃষি অফিস থেকে পরিচর্যার জন্য তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এবং উপজেলা হাসপাতালগুলোতেও শিশু এবং বৃদ্ধ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধির কারণ হচ্ছে ঠান্ডাজনিত রোগ এবং ঠান্ডাজনিত কারণে বিশেষ সতর্কতা জারি করেছেন। তারা বলেছেন যে তাদের সকলকে এত ঘরে থাকা পরামর্শ দিয়েছে এবং গরম কাপড় ব্যবহারের কথা বলেছে। এই ছিল চুয়াডাঙ্গার সর্বশেষ শীতের খবর। শীতের খবর জানতে আমরা সরাসরি যাচ্ছি আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমনের কাছে। তিনি আছেন রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে। তামজিদ, আজ সর্বনিম্ন তাপমাত্রা কত? আবহাওয়া অফিস কি বলছে? কতদিন থাকতে পারে শীতের এরকম তীব্রতা? শীতের তীব্রতা আসলে রাজধানীতে অনুভব করা যাচ্ছে। আপনি জানেন যে গত দুদিন থেকে আমরা সূর্যের দেখা পাইনি, অর্থাৎ এই যে দিনের বেলায় যে কুয়াশাটি সেটি কিন্তু সারাদিনই বিদ্যমান থাকছে এবং আবহাওয়া অফিস যেটি বলছে যে এটি আগামী 7 তারিখ পর্যন্ত কিন্তু এই কুয়াশা আমরা দিনের বেলাতে এই ঘন কুয়াশা দেখতে পাবো। এবং আবহাওয়া অফিস যে ব্যাখ্যাটি করেছে যে রাতে যে কম তাপমাত্রা থাকে এই ঘন কুয়াশার জন্য, অর্থাৎ সূর্য না দেখা পাওয়ায়, রোদ না হয়,
এই যে রাতের তাপমাত্রা এবং দিনের তাপমাত্রা সেটির তারতম্য অনেক কমে গেছে, অর্থাৎ রাতেও যেই শীত বা ঠান্ডা অনুভূত হচ্ছে দিনেও একই ধরনের ঠান্ডা অনুভূত হচ্ছে এবং এটি 7 তারিখ পর্যন্ত থাকবে। বলছেন যে 7 তারিখের পর বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হলে কুয়াশাটি কেটে যাবে। তবে আবহাওয়া অফিস বলছে যে ঠান্ডা কিন্তু থাকবে, অর্থাৎ সামনের দিনগুলোতে আরও বেশি ঠান্ডা হবে, তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। তবে ওই সূর্য উঠলে দিনের বেলায় যে শীত অনুভূত হয় সেটি একটু কমে যাবে। তবে এই আবহাওয়া অফিসের রেকর্ড করা তাপমাত্রা আজকে কিন্তু এই মৌসুমে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে, এটি হয়েছে 13.6 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তারা বলছে যে এই মৌসুমে এটি সর্বনিম্ন এখন পর্যন্ত। গতকালকে যেটি ছিল 13.8 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 0.02 ডিগ্রি সেলসিয়াস আজকে গতকালের চেয়ে কম। আর আপনি যদি সারা দেশের তাপমাত্রার কথা বলছে, যেটি উত্তরাঞ্চলে শীত একটা মৃদু শৈত্যপ্রবাহ চলছে, আবহাওয়া অফিস এটি জানিয়েছেন এবং সেটি কাটতে সময় লাগবে। তবে দেশের বিভিন্ন স্থানে যেসব জায়গায় সূর্যের দেখা পাওয়া গেছে, অর্থাৎ রোদ উঠেছে, সেই জায়গায় কিন্তু দিনে তাপমাত্রা একটু স্বাভাবিক অনুভূত হবে, অর্থাৎ শীত কম লাগবে। সব মিলিয়ে আসলে ছিন্নমূল মানুষ এবং রাস্তাঘাটে যারা প্রয়োজনে বেরিয়েছেন কাজে, তারা বিপাকেই পড়েছেন। এবং আমরা যদি হাসপাতালগুলোর কথা বলি, এখানে কিন্তু ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। শিশু হাসপাতাল এবং কলেরা হাসপাতালগুলোতে কিন্তু প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে। রাজধানীতে এরকম শীতের কারণে কিন্তু সাধারণ মানুষ একটু বিপাকেই পড়েছেন, কারণ অভ্যস্ত নন রাজধানীবাসী। এবং এই শীতটি সামনের দিনে আরও বেড়ে যাবে। তবে 7 তারিখের পরের দিনের কুয়াশা কেটে গেলে একটু স্বাভাবিক জীবনযাপন করতে সহজ হবে রাজধানীবাসীর কথা। রাজধানী ঢাকা, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল 10:30টার দিকে এই ভূমিকম্পন অনুভূত হয়। ঢাকা, সিলেটের পাশাপাশি কুমিল্লাতেও ভূকম্পন অনুভূত হয়েছে বলে অনেকেই স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন ফেসবুকে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা UGSGS জানিয়েছে, ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্যের নাগাল্যান্ডের ফেক শহর থেকে 128 কিলোমিটার দূরে মিয়ানমারে ভূমিকম্পটির কেন্দ্র ছিল। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5। সিলেটে কয়েক সেকেন্ড স্থায়ী হয় এই ভূমিকম্প। এতে আতঙ্কিত হয়ে অনেকে বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ডাকসু নির্বাচনের বিষয়ে আন্তরিক বিশ্ববিদ্যালয় প্রশাসন উল্লেখ করে সব ছাত্র সংগঠনের সাথে বসে ডাকসু নির্বাচনের রোড ম্যাপ তৈরি করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়াজ আহমেদ খান। সকালে বিশ্ববিদ্যালয়ে IBA ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানিয়েছেন। 2024-25 সেশনে 33তম ব্যাচের BBA বিভাগের ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে বলেও জানিয়েছেন উপাচার্য। BBA বিভাগে 120টি সিটের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট 10,278 জন। এর মধ্যে 5,996 জন পুরুষ এবং 4,282 জন নারী শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে 5টি সেন্টারে পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে 15 জানুয়ারি। চাই এই নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে সবার বহুদিন পর। ডাকসু নির্বাচনের ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক, তবে আমরা চাই যে সবার মধ্যে মোটামুটি একদম ঐক্যমত না হোক, কিন্তু একটু ব্রড বেসড, যাতে একরকম সমঝোতা হয়, একটা চুক্তির মতো হয়। সবাইকে নিয়ে আমরা করতে চাই এই নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে সবার বহুদিন পর একটি মুক্ত পরিবেশে এই সুযোগটি তৈরি হয়েছে। আমরা চাই যে এই কাজটি যতদূর সম্ভব সবাইকে নিয়ে নিখুঁতভাবে করতে। দেশের বিভিন্ন জেলায় দাম না পেলেও কৃষকের উৎপাদিত সবজি ঢাকার বাজারে ভালো মূল্যে বিক্রি হচ্ছে। এ বিষয়ে জানতে যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে। সেখানে আছেন সহকর্মী মেজবা হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মেজবা, বাজারে আপনি শীতকালীন সবজির দাম কেমন দেখছেন? কথা, শীতকালীন সবজি হিসেবে বাজারে কিছুটা দাম কমেছে, তবে আমরা রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারের কথা যদি একটু বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু দামের ব্যবধানটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। আমরা রাজধানীর বাজারের কথা যদি বলি, এখন পর্যন্ত শীতকালীন সবজি হিসেবে ফুলকপি বাজারে কিন্তু বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা। এছাড়া কিন্তু আলু বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা। আর এছাড়া যদি বলার চেষ্টা করি, যে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে, পেঁয়াজের দাম কিন্তু এখন 60
60 থেকে 70 টাকা আবার কেজিতে বিক্রি হচ্ছে। এটা গেল সপ্তাহে কিন্তু 50 থেকে 60 টাকা ছিল। এছাড়া মূল্য বেড়েছে, এছাড়া ওঠানামার মধ্যে রয়েছে ব্রয়লার মুরগির দাম। ব্রয়লার মুরগি কিন্তু গেল সপ্তাহে আমরা দেখেছি 180 থেকে 90 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হয়েছে, সেটি কিন্তু এখন আবার এসে 210 থেকে 20 টাকা পর্যন্ত ছাড়িয়েছে। সোনালী মুরগির দামও কিন্তু বেড়েছে, এখান থেকে গেল 1 মাস আগে যেটি আমরা 350 টাকা পর্যন্ত কিনেছি, এখন 1 মাস পরে এসে কিন্তু আবার সেই 350 টাকাতে ঠেকেছে। এখন বাজারে কিন্তু 300 পরে, গেল সপ্তাহে সেটি আমরা দেখেছি 320 থেকে 30 টাকা, কখনো কখনো 300 টাকা পর্যন্ত এসেছিল। এছাড়া এর আগে গেল 1 মাস ধরে কিন্তু তেলের যে সংকটটা ছিল সেই সংকটটা কিছুটা কেটেছে, কিন্তু বোতল সরবরাহ এখন পর্যন্ত বড় বড় কোম্পানিগুলো এখন পর্যন্ত কিছু কিছু সংকট তেলের বাজার রয়েছে। গেল সপ্তাহে 1 সপ্তাহ আগে কিন্তু চালের দাম কিছুটা বেড়েছিল 3 থেকে 4 টাকা পর্যন্ত। এই বাড়তি দামে এখনো পর্যন্ত বিক্রি হচ্ছে চাল। মিনিকেট এবং নাজির শাহ চালে কিন্তু 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। সব মিলিয়ে বাজার যদি বলে শীতের সবজি হিসেবে বাজারে কিছুটা কমেছে, তবে অন্য অন্য জায়গায় আমরা বগুড়া সহ সিরাজগঞ্জ সহ বিভিন্ন জায়গায় যে দাম দেখতে পেয়েছিলাম সেই দামের তুলনায় ব্যবধানটা কিন্তু কয়েক গুণ বেড়ে গিয়েছে। এই ছিল বাজার নিয়ে সবশেষ। বগুড়া সহ দেশের বিভিন্ন জেলায় শীতকালীন সবজির দাম পাচ্ছেন না কৃষকরা, অনেকে খেতে নষ্ট করছে সবজি। এ বিষয়ে জানতে যাচ্ছে বগুড়ায়, সেখানে আছেন সহকর্মী আতিকুর রহমান সোহাগ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সোহাগ, বাজারে কিন্তু শীতকালীন সবজির দাম বেশ ভালো দেখা যাচ্ছে, কিন্তু কৃষকরা কেন মাঠ পর্যায়ে লোকসানে? জি নাইয়ান, আপনি যদি জানতে চাচ্ছি আসলে বাজারে যে সবজির দাম, আর সবজির দাম কিন্তু আসলে আজকে বাজারে আমরা দেখছি অনেক কম। বিশেষ করে ফুলকপি যেটা এটা বিক্রি হচ্ছে 2 টাকা থেকে 5 টাকা পিস হিসাবে, এবং বাঁধাকপি যেটা বিক্রি হচ্ছে এটা প্রায় 60 টাকার এর উপরে না, এর নিচে বিক্রি হচ্ছে দামে। এবং মূলা যেটা আমরা দেখতে পাচ্ছি 5 টাকা, এবং আপনার শুধু বেগুনটা 50 টাকা কেজি। এর পাশাপাশি আমরা পেঁয়াজের দামও একটু কম দেখতে পাচ্ছি, 50 টাকা কেজি অন্যান্য ইয়ার থেকে। সিমটা কম 20 টাকা কেজি। মোটামুটি যে সবজির দামগুলো বাজার, আসলে কৃষক বলছে যে আসলে তারা যে সবজির মূল্য এটা বাজারে নিয়ে এসে তাদের যে বাজারের যে ট্যাক্স এবং দিতে হয় এবং যে ভাড়া, পরিবহন যে খরচ, এই খরচ দিয়ে কৃষকের যে মূল্য দিয়ে তাদের আসলে পোষাচ্ছে না। এই জন্য তারা সবজি আসলে বাজারে তেমন একটা আগ্রহ হারিয়ে ফেলছে। অনেক কৃষকই কিন্তু বাজার থেকে আমরা দেখেছি যে আসলে ফুলকপি গাছ উঠে ফেলে তারা অন্য ফসল আবাদ করবে, এমনটাই বলছে। পাশাপাশি বাজারে কিন্তু আমরা আরেকটা জিনিস দেখেছি আসলে যে মাছের বাজারেও কিন্তু আসলে মাছের আমদানি খুব কম। মাছের যে ব্যবসায়ীরা তারা বলছে তারা কিন্তু একটা লোকসানে আছে। তারা বলছে শীতকালে এই প্রচন্ড শীতের কারণে জেলেরা মাছ মারছে না, এই জন্য মাছের বাজারে কিন্তু মাছ কম এবং আমদানি কম হয়, কিন্তু মাছের দামও কম। এবং এই পরিমাণে যে পরিমাণ মাছ তারা নিয়ে আসে বিক্রি করে সেই পরিমাণ নিয়ে আসতে পারছে না, এই জন্য তাদের লাভও হচ্ছে না। ঠিক সবজির ক্ষেত্রে আমরা দেখেছি আসলে প্রচুর সবজির দাম কমার কারণে কিন্তু সবজি যেমন প্রচুর ক্রেতা দেখা যাচ্ছে, কিন্তু সেই সাথে কিন্তু কৃষকরা লাভবান হতে পারছে না। এই কারণে দাম কমার কারণে তারা আসলে মূল্যটা, তাদের যে খরচের দামটাই উঠছে না। এই কারণে কৃষকের লাভে আমরা হচ্ছে না, এমনটাই বলছে কৃষক। কথা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ ফ্যাসিবাদ থেকে বেরিয়ে এসেছে, এখন নতুন করে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা হবে। তিনি বলেন, ফ্যাসিস্টরা রাষ্ট্রের সমস্ত ক্ষমতা দখল করে নিরঙ্কুশ করতে চায়, তারপর ভয়ভীতি দেখিয়ে ফোবিয়া তৈরি করে যাতে করে কেউ কথা বলতে না পারে। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী এবং গুণীজন সম্মাননা অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কলেজের বিভিন্ন বিভাগ থেকে ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও জেলা বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দিনাজপুর সরকারি কলেজে 6 বছর অর্থনীতি বিভাগে শিক্ষক ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফ্যাসিবাদ ওই জায়গায় যে একটা নির্বাচন হয়, নির্বাচনে জয়লাভ করে, তারপরে সমস্ত ক্ষমতা দখল করে নিয়ে, রাষ্ট্রকে দখল করে নিয়ে সে তার ক্ষমতাকে নিরঙ্কুশ করতে চায় এবং দেশে রাষ্ট্রে একটা ভয়, একটা ভীতি, একটা ফিয়ার ফোবিয়া তৈরি করে যেন কেউ কোনো কথা বলতে না পারে। আল্লাহর অশেষ রহমতে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি।
সে জায়গায় বেরিয়ে এসে একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা নতুন করে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, অতি জরুরি সংস্কারগুলো শেষ করে দ্রুত নির্বাচন দিন। জনগণ যাদের পছন্দ করবে তাদের ভোট দিয়ে নির্বাচিত করবে। দুপুরে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সভায় তিনি এসব কথা বলেন। যারা ক্ষমতায় থাকার জন্য হত্যা, দুর্নীতি, লুটপাটকে বেছে নেয় তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন জামায়াত আমির। জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সভায় দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দেশপ্রেমিক বিভিন্ন দলের মানুষকে তারা কোন গুম করেছেন, সাধারণ মানুষকে কোন গুম করেছেন, শেষ পর্যন্ত আমাদের যুবক যুবতী কলিজার টুকরা সন্তানদেরকে হাতুড়ি বাহিনী পাঠিয়ে গুলি চালিয়ে তারা খুন করেছে। আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা? নির্বাচন কার জন্য? নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে, নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে। এ বিশ্বাস আস্থা যাদের নয়, নির্বাচন তাদের কপালে নয়। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে তাদের মতামতের প্রতিফলন দেখতে চান প্রশাসন ছাড়া বাকি 25 ক্যাডারের কর্মকর্তারা। এবারও প্রশাসন ক্যাডারের একচ্ছত্র আধিপত্য দূর না হলে চাকুরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দেন তারা। সকালে রাজধানী ঢাকায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় পদোন্নতি, বেতন, সুযোগ সুবিধা না পাওয়া সহ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের কাছ থেকে বঞ্চনার কথা তুলে ধরা হয়। বিস্তারিত রকুনউদ্দিনের রিপোর্টে। 25 ডিসেম্বর সমাবেশ করে উপসচিব পদে পদোন্নতিতে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশ বাতিল, এমনকি কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। আর শুক্রবার সমাবেশ করলেন বাকি 25 ক্যাডারের কর্মকর্তারা। মূল দাবি বৈষম্য দূর করা। সমাবেশে বক্তারা তুলে ধরেন কিভাবে বছর বছর পদোন্নতি, বেতন, সুযোগ সুবিধা এমনকি সম্মানের ক্ষেত্রেও তাদের পেছনে ফেলে রাখা হয়েছে। প্রশাসন ক্যাডারই কর্তৃত্ববাদের মাধ্যমে তা জিইয়ে রেখেছে আর সামনের দিনেও একই পথে হাঁটতে চায় বলেও মনে করেন তারা। তারা শাসকের ভূমিকায় রয়েছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে সমতায়, মর্যাদায়, সম্মানে সব জায়গায় তারা এই 25 ক্যাডারকে বঞ্চিত করেছে। কত মানুষের মধ্যে ক্ষোভ আছে, কত মানুষ বঞ্চিত, কত মানুষ অসম্মানিত। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে রাষ্ট্রযন্ত্রের বিশেষ এক শ্রেণীর কাছে প্রভুত্ববাদ হয়ে দাঁড়িয়েছে একটা নির্লজ্জ ফ্যাশনের। চারপাশ ঘিরে থেকে প্রশাসন ক্যাডাররা অন্য ক্যাডার এমনকি জনমানুষের কাছ থেকেও সরকারকে বিচ্ছিন্ন করে রেখেছে বলে দাবি করেন আলোচকরা। পেশাভিত্তিক তার যে কন্ট্রিবিউশন সেটা যদি তারা স্ব ক্যাডার বা স্ব মন্ত্রণালয়ে রাখতে পারে তাহলেই জনবান্ধব সিভিল সার্ভিস তৈরি হবে। ক্যাডার সার্ভিসে থাকার ফলে সুপ্রিয়র সার্ভিস স্কুলের মাধ্যমে আমাদের মন্ত্রণালয় যাওয়ার যে সুযোগ ছিল সেই রাস্তা বন্ধ করার চেষ্টা চলছে বলে আমরা মনে করছি। এবারও বৈষম্য দূর না করলে চাকুরি বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দিয়ে ঘোষণা করা হয় পরবর্তী কর্মসূচি। এই অন্যায়গুলি ক্রমাগত চলতে পারবে না, এগুলি একটা সময় বিস্ফোরণ হবে এবং তখন কিন্তু এই প্রশাসন ক্যাডারের নিজেরা এককভাবে আদায় করে নেওয়া এগুলি সবই কিন্তু একসময় আপনাদেরকে বুমেরাং হয়ে যাবে। জনপ্রশাসন সংস্কার কমিশন চূড়ান্ত সুপারিশে 25 ক্যাডারের মতামত প্রতিফলন দেখতে চায় নেতৃবৃন্দ। আর এ দ্বারা অব্যাহত থাকলে আমরা চাকরি বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। বৈষম্য নিরসন ও সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে উল্লেখ করে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে সরকারের সহযোগিতাও চান সবাই। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের বিষয়ে আন্তরিক বিশ্ববিদ্যালয় প্রশাসন উল্লেখ করে সব ছাত্র সংগঠনের সাথে বসে ডাকসু নির্বাচনের রোড ম্যাপ তৈরি করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান। সকালে বিশ্ববিদ্যালয়ের IBA ভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
2024-25 সেশনে 33তম ব্যাচের বিবিএ বিভাগের ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে বলেও জানান উপাচার্য। বিবিএ বিভাগের 120টি সিটের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট 10,278 জন। এর মধ্যে 5,996 জন পুরুষ এবং 4,282 জন নারী শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের 5টি সেন্টারে পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে 15 জানুয়ারি। তবে আমরা চাই যে সবার মধ্যে মোটামুটি একদম ঐক্যমত না হোক, কিন্তু একটু ব্রড বেসড, যাতে একরকম সমঝোতা হয়, একটা চুক্তির মতো হয়। সবাইকে নিয়ে আমরা করতে চাই এই নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে, সবার বহুদিন পর একটি মুক্ত পরিবেশে এই সুযোগটি তৈরি হয়েছে। আমরা চাই যে এই কাজটি যতদূর সম্ভব সবাইকে নিয়ে নিখুঁতভাবে করতে। দেশের বিভিন্ন জেলায় দাম না পেলেও কৃষকের উৎপাদিত সবজি রাজধানীতে বিক্রি হচ্ছে চড়া মূল্যে। সবজি ভেদে দামের ব্যবধান প্রায় 20 থেকে 40 টাকা পর্যন্ত। বগুড়ার 2 টাকার ফুলকপি ঢাকায় বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। বেড়েছে পেঁয়াজের দাম। ক্রেতারা বলছেন মধ্যস্বত্বভোগীদের জন্য কৃষকরা দাম পান না। মিসবাহ হাসানের রিপোর্ট। বগুড়ার রাজাবাজার। শীতকালীন সবজির সমারোহ যেমন বেশ, তেমনি দামও হাতের নাগালে। একটি ফুলকপি মান ও আকার ভেদে বিক্রি হচ্ছে 2 থেকে 5 টাকা। দিন কয়েকের ব্যবধানে দাম কমে যাওয়ায় বিপাকে কৃষক। তবে সাধ্যের মধ্যে সবজি কিনতে পেরে খুশি ভোক্তারা। কপি গাছ কাটে ভাল দিচ্ছে, দাম হয় না দেখে, খাদ না ভ্যান ভাড়া দিয়ে 200-100 টাকা হাতত যায়। আলু সবজি সবকিছু দামই কম, আমার বেশ স্বস্তি পাচ্ছি বাজার করতে এখন। রাজধানীর কারওয়ান বাজার। উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে আনা পণ্য পাইকারি দামে বিক্রি হয় এই বাজারে। 2 টাকার সেই ফুলকপি এই বাজারে বিক্রি হচ্ছে 20 থেকে 40 টাকায়। যদিও এত দাম বৃদ্ধি কেন তার কোনো সদুত্তর নেই এই বিক্রেতার কাছে। ফুলকপি ভালো মন্দ অনেক আছে, ফুলকপিতে বিভিন্ন কোয়ালিটিতে বিক্রি হয়, বিভিন্ন দামে বিক্রি হয়। 2 টাকা না, আমরা 20 টাকাও পাচ্ছি না। খুলনার তুলনায় এখানে একটু বেশি, খুলনায় আরো সস্তা। রাজধানীর বাজার ভেদে এর দাম আরো বেড়ে যায়। বেগুন মান ভেদে বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা, নতুন আলু 40 টাকা। তবে মৌসুমী হিসেবে দাম বেশি বলছেন ক্রেতারা। এখনো মানুষের সহনীয় পর্যায়ে আসেনি। আয়ের অনুযায়ী, ইনকাম অনুযায়ী খরচ বাইরে গেছিল, একটু স্বস্তি পাইছে। সপ্তাহের ব্যবধানে 10 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা। বেড়েছে সোনালী মুরগির দাম। ওঠানামার মধ্যে রয়েছে ব্রয়লার মুরগি। সোনালী আপনার 350, আবার হাইব্রিড যেটা আছে 330, আর ব্রয়লার আপনার বড়গুলো আছে আপনার 200, ছোট সাইজ আছে 190, 200। 50 টাকা একটু কমছে, কিন্তু দেখা যায় যে না, সেই 60 টাকা করে নিতে হলো। সরকার বাড়াইছে 8 টাকা, তাতে সবাই পর্যাপ্ত পরিমাণ দিতেছে না। রূপচাঁদা আজকে প্রায় 10 দিন যাবৎ বাজারে তেলে নাই। এখনো স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের সরবরাহ। 10 দিনের ব্যবধানে বেড়েছে চালের দাম। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এবছর সরকারের আমন চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ব্যাহত হবার আশঙ্কা দেখা দিয়েছে। সরকারের সাথে চুক্তি হলেও লোকসানের কারণ দেখিয়ে আমন ধান সরবরাহ করতে চাইছেন না নওগাঁর মিল মালিকরা। তাদের অভিযোগ, সরকার যে দামে চাল কিনছে তাতে কেজি প্রতি তাদের 5 থেকে 7 টাকা লোকসান হবে। তবে খাদ্য কর্মকর্তারা বলছেন মিল মালিকরা চাল দিতে বাধ্য। নওগাঁ থেকে আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্ট। খাদ্য উদ্বৃত্ত জেলা নওগাঁ। এখানকার বেশিরভাগ মিল মালিকদের সাথে আমন চাল ক্রয়ে চুক্তি করেছে সরকার। মিল মালিকদের কাছ থেকে সরকার প্রতি কেজি আমন চাল কিনবে 47 টাকা কেজি দরে। মিল মালিকদের দাবি, বর্তমানে ধানের উৎপাদন খরচ বৃদ্ধির কারণে কৃষকদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে ধান। এতে কেজি প্রতি তাদের 5 থেকে 60 টাকা লোকসান গুনতে হবে। চলতি মৌসুমে নওগাঁ জেলা থেকে 17,500 মেট্রিক টন চাল কিনবে সরকার। বিগত বছরগুলোতে শতভাগ সংগ্রহ সম্পূর্ণ হলেও এবারের চিত্র ভিন্ন। অন্তত 20% মিল মালিক ও চাল ব্যবসায়ীরা সরকার সাথে কোনো ধরনের চুক্তিতে যায়নি। 20% মিল মালিক চুক্তি করে নাই। যারা চুক্তি করেছে তারা চাউল সরবরাহ করতেছিল। বাজারটা পর্যায়ক্রমিকভাবে বৃদ্ধি পেতে পেতে বর্তমানে আমাদের উৎপাদন ব্যয়, সরকারের যে চাউলটা আমরা সরকারি খাদ্য গুদামে সরবরাহ করছি, তার উৎপাদন ব্যয় প্রায় 53 টাকা থেকে 54 টাকা। হয়রাজ সরকার আমাদের দিচ্ছে 47 টাকা, অর্থাৎ প্রতি কেজিতে আমাদের 7 থেকে 8 টাকা লস গুনতে হচ্ছে। বাজারে ধান চালের দাম বেশি থাকায় মিল মালিক ও চাল ব্যবসায়ীরা
সময়মতো সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহ করতে পারছে না বলে স্বীকার করলেন এই সরকারি কর্মকর্তা। 2 মাস মতো সময় আছে, এর মধ্যে আমার সমস্ত চাল তারা আমার গোডাউনে দিয়ে দিবে। আর আমরা মিল বা অন্যান্য জায়গাও আমরা তদারকি করছি যাতে চাউলের দামটা আরও কমানো যায় এবং মিলাররা যাতে আরও দ্রুত গতিতে চাউল দিতে পারে। আমরা চেষ্টা করতেছি শতভাগ সংগ্রহটা যেন হয় এবং সেই মোতাবেক আমরা মিলের দিকে গুদামে চাউল দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছি। তবে এখন পর্যন্ত ৪৫% চাল সংগ্রহ সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন জেলা খাদ্য বিভাগের এই কর্মকর্তা। আমন সংগ্রহ মৌসুমে নওগাঁ জেলায় আমাদের ২০,৫০০ মেট্রিক টন চালের লক্ষ্যমাত্রা ছিল। আমরা ১৭,৫০০ চুক্তি করতে পেরেছি। তো এর ভিতরে আমরা এ পর্যন্ত প্রায় ৭,০০০-এর উপরে সংগ্রহ করেছি। সারা দেশে ধান চাল সংগ্রহ চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এনটিভি নিউজ ডেস্ক। যারা দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে এদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। আওয়ামী লীগ ছিল ভারত মনোনীত সরকার উল্লেখ করে মুফতি রেজাউল করিম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলতে এখনও স্বৈরাচারের দোসররা ঘাপটি মেরে আছে। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামীতে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে সমতার ভিত্তিতে। দেশের আসলে আওয়ামী লীগ সরকারটা মূলত ভারতেরই সরকার ছিল, কারণ তাদের সমস্ত কার্যক্রমগুলো ভারতের স্বার্থ রক্ষার জন্য আমরা লক্ষ্য করেছি। তাম বিশ্বের মধ্যে 5 বার চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আর এই দুর্নীতিবাজদেরকে আবার ক্ষমতার মস্তদে বসিয়ে আমরা তামাশা দেখব, এটা বাংলাদেশের জনগণ সহ্য করবে না। ঢাকা ও উত্তর পূর্বের সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে সকাল 10:30টার দিকে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমার বলে জানা গেছে। হবিগঞ্জ, কুমিল্লা ও রংপুরেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্যের নাগাল্যান্ডের ফেক শহর থেকে 128 কিলোমিটার দূরে মিয়ানমারে ভূমিকম্পটির কেন্দ্র ছিল। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5। সিলেটে কয়েক সেকেন্ড স্থায়ী হয় এই ভূমিকম্প। এতে আতঙ্কিত হয়ে অনেকে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন, তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নগদ নিবেদিত অর্থনীতির খবর। সংযুক্ত আরব আমিরাতের স্বর্ণের দাম 2 সপ্তাহের ব্যবধানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, দেশটির স্পট গোল্ডের দাম 1% বেড়ে প্রতি আউন্স $2,649.73 হয়েছে, যা 18 ডিসেম্বরের পর সর্বোচ্চ। বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের কেনাবেচা বেড়ে যাওয়ায় দর বাড়ার পেছনে সরাসরি ভূমিকা রেখেছে। সেই সঙ্গে মার্কিন ট্রেজারি বন্ডের দর কমে যাওয়া এর প্রধান কারণ। পাশাপাশি ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে নেতিবাচক সিদ্ধান্ত এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন শুল্ক নীতি এই দর বাড়ার পেছনে ভূমিকা রাখছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ ফ্যাসিবাদ থেকে বেরিয়ে এসেছে, তবে ঐক্যের সাথে দেশ গড়ার জায়গায় এখনও ব্যর্থতা রয়ে গেছে। নতুন করে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করে মির্জা ফখরুল বলেছেন, আমরা হেরে যেতে পারি না। দিনাজপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফারুক হোসেনদের সাথে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেই কলেজে 6 বছর অর্থনীতির শিক্ষক ছিলেন তিনি।
বক্তৃতায় মির্জা ফখরুল আক্ষেপ করে বলেন, তারা যারা রাজনীতি করছেন তাদের ব্যর্থতা হলো 53 বছরেও দেশকে প্রেমময় করে গড়ে তুলতে না পারা। তিনি বলেন, কিছুদিন আগেও এদেশের মানুষ যে গর্বিত জাতি সে কথা বলতেও পারেনি, তবে এখন আশা জেগে উঠেছে, সবাই স্বপ্ন দেখছে। আজকে আমার ব্যর্থতা সেই জায়গায় মনে হয় আমরা যারা রাজনীতি করছি ওই জায়গাটা আমাদের ব্যর্থতা আছে। আমরা এই 52-53 বছরেও বাংলাদেশকে একটা সুখী, শান্তিময়, প্রেমময়, ভালোবাসাময় এক দেশ করতে পারলাম না। আমরা এখানে রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভুগি, আমরা এখানে নৈতিকতার একটা সর্বনিম্ন পর্যায়ে চলে গেছি। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্টরা রাষ্ট্রের সমস্ত ক্ষমতা দখল করে নিজেদের নিরঙ্কুশ করতে চেয়েছিল, যাতে কেউ কথা বলতে না পারে। আল্লাহর অশেষ রহমতে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। সেই জায়গায় বেরিয়ে এসে একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা নতুন করে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। শুধু নেগেটিভ চিন্তা করলে হবে না, নেতিবাচক চিন্তা করলে হবে না। আমাদের পরস্পরকে সহনশীলতার মধ্যে দিয়ে আনতে হবে, সম্মান করতে হবে। আমি যে রাজনৈতিক চিন্তাই করি না কেন, কিন্তু দেশপ্রেম যদি আমার থাকে, দেশের প্রতি ভালোবাসা যদি আমার থাকে, তার নিশ্চয়ই আমার আজকে যে সুযোগ এসেছে সেই সুযোগের সদ্ব্যবহার যেন আমরা করতে পারি। সংকীর্ণতার ঊর্ধ্বে দাঁড়িয়ে সুস্পষ্ট, সত্য, সুন্দর পথ নির্ধারণের আহ্বান বিএনপি মহাসচিবের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, অতি জরুরি সংস্কারগুলো শেষ করে দ্রুত নির্বাচন দিন। জনগণ যাদের পছন্দ করবে তাদের ভোট দিয়ে নির্বাচিত করবে। দুপুরে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সভায় তিনি এসব কথা বলেন। যারা ক্ষমতায় থাকার জন্য হত্যা, দুর্নীতি, লুটপাটকে বেছে নেয় তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সভায় দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দেশপ্রেমিক বিভিন্ন দলের মানুষকে তারা খুন গুম করেছেন, সাধারণ মানুষকে খুন গুম করেছেন। শেষ পর্যন্ত আমাদের যুবক যুবতী, কলিজার টুকরা সন্তানদেরকে হাতুড়ি বাহিনী পাঠিয়ে গুলি চালিয়ে তারা খুন করেছে। আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা? নির্বাচন কার জন্য? নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে। নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে। এ বিশ্বাস আস্থা যাদের নয়, নির্বাচন তাদের কপালে নয়। দেশে বিভিন্ন স্থানে সকাল 10:30টার দিকে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমার বলে জানা গেছে। হবিগঞ্জ, কুমিল্লা, রংপুরেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্যের নাগাল্যান্ডের ফেক শহর থেকে 128 কিলোমিটার দূরে মিয়ানমারের ভূমিকম্পটির কেন্দ্র ছিল। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5। সিলেটে কয়েক সেকেন্ড স্থায়ী হয় এই ভূমিকম্প। এতে আতঙ্কিত হয়ে অনেকেই বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এবছর সরকারের আমন চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ব্যাহত হবার আশঙ্কা দেখা দিয়েছে। সরকারের সাথে চুক্তি হলেও লোকসানের কারণ দেখিয়ে আমন ধান সরবরাহ করতে চাইছেন না নওগাঁর মিল মালিকরা। তাদের অভিযোগ, সরকার যে দামে চাল কিনছে তাতে কেজি প্রতি তাদের 5 থেকে 60 টাকা লোকসান হবে। তবে খাদ্য কর্মকর্তারা বলছেন, মিল মালিকরা চাল দিতে বাধ্য। নওগাঁ থেকে আস্তাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্ট। খাদ্য উদ্বৃত্ত জেলা নওগাঁ। এখানকার বেশিরভাগ মিল মালিকদের সাথে আমন চাল ক্রয়ে চুক্তি করেছে সরকার। মিল মালিকদের কাছ থেকে সরকার প্রতি কেজি আমন চাল কিনবে 47 টাকা কেজি দরে। মিল মালিকদের দাবি, বর্তমানে ধানের উৎপাদন খরচ বৃদ্ধির কারণে কৃষকদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে ধান। এতে কেজি প্রতি তাদের 5 থেকে 60 টাকা লোকসান গুনতে হবে। চলতি মৌসুমে নওগাঁ জেলা থেকে 17,500 মেট্রিক টন চাল কিনবে সরকার। বিগত বছরগুলোতে শতভাগ সংগ্রহ সম্পূর্ণ হলেও এবারের চিত্র ভিন্ন। অন্তত 20% মিল মালিক ও চাল ব্যবসায়ীরা সরকারের সাথে কোনো ধরনের চুক্তিতে যায়নি। 20% মিল মালিক চুক্তি করে নাই। যারা চুক্তি করেছে তারা চাউল সরবরাহ করতেছিল। বাজারটা পর্যায়ক্রমিকভাবে বৃদ্ধি পেতে পেতে বর্তমানে আমাদের
উৎপাদন ব্যয়, সরকারের যে চাউলটা আমরা হচ্ছে সরকারি খাদ্য গুদামে সরবরাহ করছি, তার উৎপাদন ব্যয় প্রায় হচ্ছে 53 টাকা থেকে 54 টাকা, হয়রাজ সরকার আমাদের দিচ্ছে 47 টাকা, অর্থাৎ প্রতি কেজিতে আমাদের 7 থেকে 8 টাকা লস গুনতে হচ্ছে। বাজারে ধান চালের দাম বেশি থাকায় মিল মালিক ও চাল ব্যবসায়ীরা সময়মতো সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহ করতে পারছে না বলে স্বীকার করলেন এই সরকারি কর্মকর্তা। 2 মাস মতো সময় আছে, এর মধ্যে আমার সমস্ত চাল তারা আমার গোডাউনে দিয়ে দিবে। আর আমরা মিল বা অন্যান্য জায়গাও আমরা তদারকি করছি যাতে চাউলের দামটা আরও কমানো যায় এবং মিলাররা যাতে আরও দ্রুত গতিতে চাউল দিতে পারে। আমরা চেষ্টা করতেছি শতভাগ সংগ্রহটা যেন হয় এবং সেই মোতাবেক আমরা মিলেরদেরকে গুদামে চাউল দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছি। তবে এখন পর্যন্ত 45% চাল সংগ্রহ সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন জেলা খাদ্য বিভাগের এই কর্মকর্তা। আমন সংগ্রহ মৌসুমে নওগাঁ জেলায় আমাদের 20,500 মেট্রিক টন চালের লক্ষ্যমাত্রা ছিল। আমরা 17,500 চুক্তি করতে পেরেছি। তো এর ভিতরে আমরা এ পর্যন্ত প্রায় 7,000-এর উপরে সংগ্রহ করেছি। সারা দেশে ধান চাল সংগ্রহ চলবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। এনটিভি নিউজ ডেস্ক। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ও আশেপাশের 3 কিলোমিটার এলাকায় 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর আসন্ন বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে মাওলানা জুবায়েরের অনুসারীগণ। ভোরে ফজরের নামাজের পর থেকে পুরো ময়দান এলাকা জুড়ে ছড়িয়ে থাকে মালামাল গোছানোর কাজ শুরু করেছেন মুসল্লিরা। ময়দানের রাস্তাঘাট, পয়ঃনিষ্কাশন, গ্যাস, বিদ্যুৎ সহ অন্যান্য কাজ ক্রমান্বয়ে শেষ করা হবে ইজতেমা শুরুর আগেই। 31 জানুয়ারি থেকে 3 দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে। এ পর্বে অংশ নেবেন মাওলানা জুবায়েরের অনুসারীগণ। গত বছরের 17 ডিসেম্বর রাতে ইজতেমা মাঠে তাবলিগের জুবায়ের অনুসারী এবং সাদপন্থীদের মাঝে সংঘর্ষ হয়। এই ঘটনায় 2 পক্ষের 4 জন কর্মী নিহত এবং অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় 144 ধারা জারি করে প্রশাসন। নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে হাজারো তরুণ জীবন দিয়েছে, তাদের এই আত্মত্যাগ বৃথা হতে দেওয়া যাবে না। সকালে খুলনার সরকারি সুন্দরবন আদর্শ কলেজের 56 বছর পূর্তি এবং পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এমন চুরি হয়েছে যে চুরিকে আমি সাগর চুরি বলি, আমি এটা প্রশান্ত মহাসাগরের চুরি বলেছি। আমাদের তরুণ প্রজন্ম যে স্যাক্রিফাইস করেছে এটাকে আপনারা বৃথা যেতে দেবেন না। এখনো চাঁদা, সন্ত্রাসবাদ, সন্ত্রাসী, চাঁদাবাদী এগুলো হচ্ছে। এদিকে গণঅভ্যুত্থানে শহীদের স্মৃতি ধরে রাখতে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে জুলাইয়ে প্রথম শহীদ ওয়াসিম আকরাম নামকরণ এবং টোল আদায় কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। আমরা সারা দেশে যারা এই জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছি, যেন সারা দেশের মানুষ এবং আগামী প্রজন্ম তাদের অবদানের কথা স্মরণ করতে পারে। অন্তর্বর্তী সরকারকে দ্রুত সংস্কার শেষে নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন। সকালে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা কলেজ মাঠে ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজিমউদ্দিন রনির সভাপতিত্বে সভায় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়ায় ইউনিয়ন বিএনপির জনসভায় বক্তব্য রাখেন তিনি। মেহেরপুরের গাংনীতে ওয়ার্ড যুবদল নেতা আলমগীর হত্যার ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন রবিউল ইসলাম ওরফে বিপ্লব, মফিকুল ইসলাম এবং আলমগীর হোসেন। সংবাদ সম্মেলনে র্যাব 12-এর কোম্পানি কমান্ডার আশরাফ উল্লাহ জানান, পাওনা টাকাকে কেন্দ্র করে আটককৃত 3 জন সহ মোট 5 জন আলমগীর হোসেনকে কুপিয়ে হত্যা করে। বৃহস্পতিবার উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের উত্তরপাড়া এলাকা থেকে গাংনী পৌর 1 নং ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। ফরিদপুরে নিখোঁজের একদিন পর হুসাইন নামে কিশোর অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে স্থানীয়দের খবরে শহরের ভাটি লক্ষ্মীপুরে একটি মহিলা মাদ্রাসার বাউন্ডারি দেয়ালের পাশ থেকে লাশ উদ্ধার করে পুলিশ। তারা জানায় হুসাইনকে শ্বাসরোধে হত্যা করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন হুসাইন। এরপর থেকে সে নিখোঁজ ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জে বর্ণাঢ্য র্যালি করেছে ছাত্রদল। দুপুরে জেলা ছাত্রদলের ব্যানারে শহরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেমের নেতৃত্বে কর্মসূচিতে 2 সহস্রাধিক নেতাকর্মী অংশ নেয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আশুলিয়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ছাত্রদল। ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পলাশবাড়ি এলাকায় এই কর্মসূচির আয়োজন করে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। এ সময় প্রায় 500 দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এদিকে হেমায়েতপুরে জয়নাবাড়িতে জেলা যুবদলের উদ্যোগে 5 শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও আশুলিয়ায় কয়েকটি স্থানে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ছাত্রদল। Parts of Bangladesh have been grappling with a mild cold wave coupled with winds causing public sufferings. The low-income people, children, senior citizens are the worst sufferers of the severe cold that threw daily life out of gear. People affected by cold-related diseases are rushing to hospitals while the healthcare providers are struggling to cope with the patients' pressure. Moreover, local agricultural departments issued cautionary messages for cultivated potatoes and seedbeds of Boro paddy. The country's northwestern Panchagor recorded the lowest temperature at 8.3 degrees Celsius at 9 a.m. On the other hand, Chuadanga recorded temperature at 10.8 degrees Celsius, an increase by 1 degree Celsius compared to the previous day. BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir said that the people of Bangladesh have come out of fascism. Now Bangladesh will be transformed into a new democratic state. Fascists want to seize all the power of the state and make it absolute. Then they create fear and phobias so that none can speak out. He said these remarks while speaking as chief guest at a program on the occasion of Golden Jubilee and honorary award-giving ceremony of the Economics Department of Dinajpur College. ফ্যাসিবাদ ওই জায়গায় যে একটা নির্বাচন হয়, নির্বাচনে জয়লাভ করে, তারপরে সমস্ত ক্ষমতা দখল করে নিয়ে, রাষ্ট্রকে দখল করে নিয়ে সে তার ক্ষমতাকে নিরঙ্কুশ করতে চায় এবং দেশে রাষ্ট্রে একটা ভয়, একটা ভীতি, একটা ফিয়ার ফোবিয়া তৈরি করে যেন কেউ কোনো কথা বলতে না পারে। আল্লাহর অশেষ রহমতে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। সেই জায়গায় বেরিয়ে এসে একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা নতুন করে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। Jamaat Islami Amir Dr. Shafiqur Rahman has urged the interim government to hold national election as soon as possible after conducting most necessary reforms. He said this while addressing a meeting of Jamaat workers at Nator's Nawab Sirajuddaulah Government College premise today. Dr. Shafiq said people will elect their leaders whoever they want to. The Jamaat chief said those who choose killing, corruption and looting to grab state power have no right to do politics. দেশপ্রেমিক বিভিন্ন দলের মানুষকে তারা কোন গুম করেছেন, সাধারণ মানুষকে কোন গুম করেছেন, শেষ পর্যন্ত আমাদের যুবক যুবতী কলিজার টুকরা সন্তানদেরকে হাতুড়ি বাহিনী পাঠিয়ে গুলি চালিয়ে তারা খুন করেছে। আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা? নির্বাচন কার জন্য? নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে। নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে। এ বিশ্বাস আস্থা যাদের নয়, নির্বাচন তাদের কপালে নয়। Islami Andolan Bangladesh Amir Mufti Sayyid Rizal Karim has said those who became champion in Global Corruption Index for 5 times, the people of Bangladesh don't want to see them in power. Terming the fascist Awami League as Indian-nominated regime, Rizal Karim said the fallen autocrat is hatching conspiracy against the interim government. He said this while addressing a national conference of Islamic Shromik Andolan Bangladesh at Engineers Institution in the capital today. The party chief demanded proportional election system in the coming days. Officials of 25 cadres of Bangladesh Civil Service have put forward 3 demands, including the removal of quota for the promotion in the post of Deputy Secretary. Members of the Inter-Cadre Discrimination Elimination Council put forward these demands during a discussion on building a people-friendly civil service being held at the KIB auditorium in the capital today.
In a written statement, the Council coordinator emphasized the need for each ministry to be managed by officials from the relevant cadre and called for a merit-based quota-free pool for Deputy Secretary positions. তারা শাসকের ভূমিকায় রয়েছে, তারা বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে সমতায়, মর্যাদায়, সম্মানে সব জায়গায় তারা এই বহিষ্কারকে বঞ্চিত করেছে। এই অন্যায়গুলি ক্রমাগত চলতে পারবে না, এগুলি একটা সময় বিস্ফোরণ হবে এবং তখন কিন্তু এই প্রশাসন ক্যাডারের নিজেরা এককভাবে আদায় করে নেওয়া এগুলি সবই কিন্তু একসময় আপনাদেরকে বুমেরাং হয়ে যাবে। জনপ্রশাসন সংস্কার কমিশন চূড়ান্ত সুপারিশে 25 ক্যাডারের মতামত প্রতিফলন দেখতে চায় নেতৃবৃন্দ, আর এ দ্বারা অব্যাহত থাকলে আমরা চাকরিবিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। Dhaka University Vice-Chancellor Professor Dr. Niyaz Ahmed Khan said the university authorities is cordial about the university student union elections, and the election will be held based on consensus among all student bodies. The VC said this at a press conference at the university's IBA building in the morning after visiting the examination hall of the admission test of 33rd batch of IBA in 2024-25 session. More than 10,000 students participated in the test. The result of the test will be published on 15th January. ডাকসু নির্বাচনের ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক, তবে আমরা চাই যে সবার মধ্যে মোটামুটি একদম ঐক্যমত না হোক, কিন্তু একটু ব্রড বেসড, যাতে একরকম সমঝোতা হয়, একটা চুক্তির মতো হয়। সবাইকে নিয়ে আমরা করতে চাই এই নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে, সবার বহুদিন পর একটি মুক্ত পরিবেশে এই সুযোগটি তৈরি হয়েছে। আমরা চাই যে এই কাজটি যতদূর সম্ভব সবাইকে নিয়ে নিখুঁতভাবে করতে। Pakistan Deputy Prime Minister and Foreign Minister Ishaq Dar will visit Bangladesh next month as the South Asian country wants to deepen its relations with Dhaka amid changed political situation. Ishaq Dar's coming trip to Dhaka will be the first visit by any Pakistani foreign minister since 2012. Meanwhile, Bangladesh repeatedly wanted Pakistan to seek apology publicly with a formal announcement for the atrocities perpetrated against unarmed Bengalis in 1971 during the previous regime. Dar will visit Malaysia from February 3rd to 5th. After completion of his visit to Malaysia, the Pakistan Foreign Minister also visited Bangladesh on the invitation of Chief Advisor Professor Muhammad Yunus, which he received at Cairo. He described his planned Dhaka visit as crucial, noting that Bangladesh is their lost brother. দেশ জুড়ে বেড়েছে শীতের তীব্রতা, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সাথে বইছে হিমেল হাওয়া। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের ভোগান্তির শেষ নেই। শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আবহাওয়া অফিস জানিয়েছে উত্তরের 13 জেলায় মৃদু শৈত্যপ্রবাহের কারণে সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। রাজধানী ঢাকায় এমন চিত্র তখনই দেখা যায় যখন শীতের তীব্রতা কয়েক গুণ বেড়ে যায়। ঠান্ডা সহ্য করতে না পেরে এভাবেই আগুনের পাশে বসে শীত নিবারণের চেষ্টা। শীতের কারণে স্বাভাবিক কাজ করতে পারছেন না বৃদ্ধ কুদ্দুস আলী। কাম করতে হাত পা লারণ জানা, শ্বাসকষ্ট তো ধরে আছে ঠান্ডায়, বিভিন্ন রোগে ধরে বসে। এবছর ঢাকায় শীতের তীব্রতা অনেক বেশি, সাথে হিমেল বাতাস আর ঘন কুয়াশার কারণে দিনের আলোতেও বেশি শীত অনুভূত হচ্ছে। শুক্রবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা 13.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 8.3 ডিগ্রি সেলসিয়াস, যা এবছরের সবচেয়ে কম তাপমাত্রা। তীব্র এই শীতের কারণে খেটে খাওয়া মানুষের বিপদ বেড়েছে কয়েক গুণ। কাজ কামে যাই শীতের লেগে যাইতে পারি না, শীত বেশি লাগে। ইনকামের তো দরকারই ভাই, শীতের লেগে যাবারই হইতেছি না, শীত বেশি, ঠান্ডা বাতাস। যখন খালি গাড়ি চালাই তখন শীত করে, যাত্রী কম নাই, শীতে বাইরে মানুষ বাইরে বেড়ে না। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের কষ্ট বেড়েছে। মেনলি বেড়াতে আসছি ঢাকাতে, আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে প্রচণ্ড ঠান্ডা, বিশেষ করে আজকে এবং গতকালকে 2 দিন বেশি ঠান্ডা। ঠান্ডাতে প্রবলেম হচ্ছে মূলত কি বাচ্চারা তো মানে ঠান্ডাটা হয়ে
সর্দি হয়ে যাচ্ছে। শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বেশি। প্রতিদিন অনেক পেশেন্ট বহির্বিভাগে এবং অন্তর্বিভাগে আসতেছে, জটিল পেশেন্টদেরকে আমরা ভর্তি করতেছি। শ্বাসকষ্ট এবং বাচ্চাদের রেসপিরেটরি ডিস্ট্রেস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, বয়স্কদের সিওপিডি, অ্যাজমা আমরা সেবা দিয়ে যাচ্ছি। আবহাওয়া পূর্বাভাস বলছে সপ্তাহখানেকের মধ্যে কুয়াশা কমে গেলেও সামনের দিনে শীতের তীব্রতা আরও বাড়বে। আগামী 7 তারিখ পর্যন্ত কর্মসূচি চলবে। এরপরে তো যে তীব্র কুয়াশা বা ঘন কুয়াশা যেটা আছে, কুয়াশার ভাবটা কেটে যাবে। কুয়াশার ভাবটা কেটে গেলে দিনের তাপমাত্রাটা বাড়বে। যখনই দিনের তাপমাত্রা বাড়বে, মানুষের মধ্যে যে দিনের বেলা যে তীব্র শীত যেটা অনুভূত হচ্ছে, এই তীব্র শীতের অনুভূতিটা অনেকটা কমে আসবে। এদিকে শৈত্যপ্রবাহের কারণে রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর এবং রাজশাহী বিভাগের নওগাঁ, পাবনা সহ প্রায় সব জেলাতেই জেঁকে বসেছে শীত। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল বিভাগেও বেড়েছে শীতের প্রকোপ। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ ফ্যাসিবাদ থেকে বেরিয়ে এসেছে, তবে ঐক্যের সাথে দেশ গড়ার জায়গা এখনও রয়েছে ব্যর্থতা। অঙ্গীকার ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, আমরা হেরে যেতে পারি না। দিনাজপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ফারুক হোসেনকে সাথে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেই কলেজে 6 বছর অর্থনীতির শিক্ষক ছিলেন তিনি। বক্তৃতায় মির্জা ফখরুল আক্ষেপ করে বলেন, তারা যারা রাজনীতি করছেন তাদের ব্যর্থতা হলো 53 বছরেও দেশকে প্রেমময় করে গড়ে তুলতে না পারা। তিনি বলেন, কিছুদিন আগেও এদেশের মানুষ যে গর্বিত জাতি সে কথা বলতেও পারেনি, তবে এখন আশা জেগে উঠেছে, সবাই স্বপ্ন দেখছে। আজকে আমার ব্যর্থতা সেই জায়গায় মনে হয় আমরা যারা রাজনীতি করছি ওই জায়গাটা আমাদের ব্যর্থতা আছে। আমরা এই 52-53 বছরেও বাংলাদেশকে একটা সুখী, শান্তিময়, প্রেমময়, ভালোবাসাময় এক দেশ করতে পারলাম না। আমরা এখানে রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভুগি। আমরা এখানে নৈতিকতার একটা সর্বনিম্ন পর্যায়ে চলে গেছি। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্টরা রাষ্ট্রের সমস্ত ক্ষমতা দখল করে নিজেদের নিরঙ্কুশ করতে চেয়েছিল, যাতে কেউ কথা বলতে না পারে। আল্লাহর অশেষ রহমতে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। সেই জায়গায় বেরিয়ে এসে একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা নতুন করে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। শুধু নেগেটিভ চিন্তা করলে হবে না, নেতিবাচক চিন্তা করলে হবে না। আমাদের পরস্পরকে সহনশীলতার মধ্যে দিয়ে আনতে হবে, সম্মান করতে হবে। আমি যে রাজনৈতিক চিন্তাই করি না কেন, কিন্তু দেশপ্রেম যদি আমার থাকে, দেশের প্রতি ভালোবাসা যদি আমার থাকে, তা নিশ্চয়ই আমার আজকে যে সুযোগ এসেছে সেই সুযোগের সদ্ব্যবহার যেন আমরা করতে পারি। সংকীর্ণতার ঊর্ধ্বে দাঁড়িয়ে সুস্পষ্ট, সত্য, সুন্দর পথ নির্ধারণের আহ্বান বিএনপি মহাসচিবের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, অতি জরুরি সংস্কারগুলো শেষ করে দ্রুত নির্বাচন দিন। জনগণ যাদের পছন্দ করবে তাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন। দুপুরে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সভায় তিনি এসব কথা বলেন। যারা ক্ষমতায় থাকার জন্য হত্যা, দুর্নীতি, লুটপাটকে বেছে নেয় তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন জামায়াতে আমির। জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সভায় দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দেশপ্রেমিক বিভিন্ন দলের মানুষকে তারা কোন গুম করেছেন, সাধারণ মানুষকে কোন গুম করেছেন, শেষ পর্যন্ত আমাদের যুবক যুবতী, কলিজার টুকরা সন্তানদেরকে হাতুড়ি বাহিনী পাঠিয়ে গুলি চালিয়ে তারা খুন করেছে। আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা? নির্বাচন কার জন্য? নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে। নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে। এ বিশ্বাস আস্থা যাদের নয়, নির্বাচন তাদের কপালে নয়।
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে তাদের মতামতের প্রতিফলন দেখতে চান প্রশাসন ছাড়া বাকি 25 ক্যাডারের কর্মকর্তারা। এবারও প্রশাসন ক্যাডারের একচ্ছত্র আধিপত্য দূর না হলে চাকুরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেবারও হুঁশিয়ারি দেন তারা। সকালে রাজধানী ঢাকায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় পদোন্নতি, বেতন, সুযোগ সুবিধা না পাওয়া সহ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের কাছ থেকে বঞ্চনার কথা তুলে ধরা হয়। বিস্তারিত রোকনউদ্দিনের রিপোর্টে। 25 ডিসেম্বর সমাবেশ করে উপসচিব পদে পদোন্নতিতে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশ বাতিল, এমনকি কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। আর শুক্রবার সমাবেশ করলেন বাকি 25 ক্যাডারের কর্মকর্তারা। মূল দাবি বৈষম্য দূর করা। সমাবেশে বক্তারা তুলে ধরেন কিভাবে বছর বছর পদোন্নতি, বেতন, সুযোগ সুবিধা, এমনকি সম্মানের ক্ষেত্রেও তাদের পেছনে ফেলে রাখা হয়েছে। প্রশাসন ক্যাডারই কর্তৃত্ববাদের মাধ্যমে তা জিইয়ে রেখেছে, আর সামনের দিনেও একই পথে হাঁটতে চায় বলেও মনে করেন তারা। তারা শাসকের ভূমিকায় রয়েছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে সমতায়, মর্যাদায়, সম্মানে সব জায়গায় তারা এই 25 ক্যাডারকে বঞ্চিত করেছে। কত মানুষের মধ্যে ক্ষোভ আছে, কত মানুষ বঞ্চিত, কত মানুষ অসম্মানিত। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে রাষ্ট্রযন্ত্রের বিশেষ এক শ্রেণীর কাছে প্রভুত্ববাদ হয়ে দাঁড়িয়েছে একটা নির্লজ্জ ফ্যাশনের। চারপাশ ঘিরে থেকে প্রশাসন ক্যাডাররা অন্য ক্যাডার, এমনকি জনমানুষের কাছ থেকেও সরকারকে বিচ্ছিন্ন করে রেখেছে বলে দাবি করেন আলোচকরা। পেশাভিত্তিক তার যে কন্ট্রিবিউশন, সেটা যদি তারা স্ব ক্যাডার বা স্ব মন্ত্রণালয়ে রাখতে পারে, তাহলেই জনবান্ধব সিভিল সার্ভিস তৈরি হবে। ক্যাডার সার্ভিসে থাকার ফলে সুপিরিয়র সার্ভিস স্কুলের মাধ্যমে আমাদের মন্ত্রণালয় যাওয়ার যে সুযোগ ছিল, সেই রাস্তা বন্ধ করার চেষ্টা চলছে বলে আমরা মনে করছি। এবারও বৈষম্য দূর না করলে চাকুরি বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দিয়ে ঘোষণা করা হয় পরবর্তী কর্মসূচি। এই অন্যায়গুলি ক্রমাগত চলতে পারবে না, এগুলি একটা সময় বিস্ফোরণ হবে এবং তখন কিন্তু এই প্রশাসন ক্যাডারের নিজেরা এককভাবে আদায় করে নেওয়া, এগুলি সবই কিন্তু একসময় আপনাদেরকে বুমেরাং হয়ে যাবে। জনপ্রশাসন সংস্কার কমিশন চূড়ান্ত সুপারিশে 25 ক্যাডারের মতামত প্রতিফলন দেখতে চায় নেতৃবৃন্দ। আর এ দ্বারা অব্যাহত থাকলে আমরা চাকরি বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। বৈষম্য নিরসন ও সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে উল্লেখ করে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে সরকারের সহযোগিতাও চান সবাই। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রের বিভিন্ন বিভাগ সংস্কারে প্রথম দফায় গঠিত 6টি কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে। এক প্রজ্ঞাপনের মাধ্যমে শুক্রবার বিকেলে এটি জানানো হয়। এর মধ্যে জনপ্রশাসন ও সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন দেবার তারিখ 15 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দেবার মেয়াদ 31 জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। গত 3 অক্টোবর এসব কমিশন গঠন করা হয়, যাদের 90 দিনের মধ্যে প্রতিবেদন দেবার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক উল্লেখ করে সব ছাত্র সংগঠনের সাথে বসে ডাকসু নির্বাচনের রোডম্যাপ তৈরি করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান। সকালে বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানান উপাচার্য। 2024-25 সেশনে 33তম ব্যাচের বিবিএর ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি। বিবিএ বিভাগে 120টি সিটের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট 10,278 জন। এর মধ্যে 5,996 জন পুরুষ ও 4,282 জন নারী শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের 5টি সেন্টারে পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে 15 জানুয়ারি। ডাকসু নির্বাচনের ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক, তবে আমরা চাই যে সবার মধ্যে মোটামুটি একদম ঐক্যমত না হোক, কিন্তু একটু ব্রড বেসড, যাতে একরকম সমঝোতা হয়, একটা চুক্তির মতো হয়। সবাইকে নিয়ে আমরা করতে চাই এই নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে, সবার বহুদিন পর একটি মুক্ত পরিবেশে এই সুযোগটি তৈরি হয়েছে। আমরা চাই যে এই কাজটি যতদূর সম্ভব সবাইকে নিয়ে নিখুঁতভাবে করতে।
দেশের বিভিন্ন জেলায় দাম না পেলেও কৃষকের উৎপাদিত সবজি রাজধানীতে বিক্রি হচ্ছে চড়া মূল্যে। সবজি ভেদে দামের ব্যবধান প্রায় 20 থেকে 40 টাকা পর্যন্ত। বগুড়ায় 2 টাকার ফুলকপি ঢাকায় বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা। বেড়েছে পেঁয়াজের দাম। ক্রেতারা বলছেন মধ্যস্বত্বভোগীদের জন্য কৃষকরা দাম পান না। মেজবা হাসান জানাচ্ছেন বিস্তারিত। বগুড়ার রাজাবাজার, শীতকালীন সবজির সমারোহ যেমন বেশ, তেমনি দামও হাতের নাগালে। একটি ফুলকপি মান ও আকার ভেদে বিক্রি হচ্ছে 2 থেকে 5 টাকা। দিন কয়েকের ব্যবধানে দাম কমে যাওয়ায় বিপাকে কৃষক। তবে সাধ্যের মধ্যে সবজি কিনতে পেরে খুশি ভোক্তারা। কপি গাছ কাটে ভাল দিচ্ছে, দাম হয় না থেকে খাজনা ভ্যান ভাড়া দিয়ে 200-100 টাকা হাতত যায়। আলু সবজি সবকিছু দামই কম, আমার বেশ স্বস্তি পাচ্ছি বাজার করতে এখন। রাজধানীর কারওয়ান বাজার, উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে আনা পণ্য পাইকারি দামে বিক্রি হয় এই বাজারে। 2 টাকার সেই ফুলকপি এই বাজারে বিক্রি হচ্ছে 20 থেকে 40 টাকায়। যদিও এত দাম বৃদ্ধি কেন তার কোনো সদুত্তর নেই এই বিক্রেতার কাছে। ফুলকপি ভালো মন্দ অনেক আছে, ফুলকপিতে বিভিন্ন কোয়ালিটিতে বিক্রি হয়, বিভিন্ন দামে বিক্রি হয়। 2 টাকা না, আমরা 20 টাকাও পাচ্ছি না। খুলনার তুলনায় এখানে একটু বেশি, খুলনায় আরো সস্তা। রাজধানীর বাজার ভেদে এর দাম আরো বেড়ে যায়। বেগুন মান ভেদে বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা, নতুন আলু 40 টাকা। তবে মৌসুম হিসেবে দাম বেশি বলছেন ক্রেতারা। এখনো মানুষের সহনীয় পর্যায়ে আসেনি। আয়ের অনুযায়ী, ইনকাম অনুযায়ী খরচ বাইরে গেছিল, একটু স্বস্তি পাইছে। সপ্তাহের ব্যবধানে 10 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা। বেড়েছে সোনালী মুরগির দাম, ওঠানামার মধ্যে রয়েছে ব্রয়লার মুরগি। সোনালী আপনার 350, আবার হাইব্রিড যেটা আছে 330, আর ব্রয়লার আপনার বড়গুলো আছে আপনার 200, ছোট সাইজ আছে 190, 200। 50 টাকা একটু কমছে, কিন্তু দেখা যায় যে না, সেই 60 টাকা করে নিতে হলো। সরকার বাড়াইছে 8 টাকা, তাতে সবাই পর্যাপ্ত পরিমাণ দিতেছে না। রূপচাঁদা আজকে প্রায় 10 দিন যাবত বাজারে তেলে নাই। এখনো স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের সরবরাহ। 10 দিনের ব্যবধানে বেড়েছে চালের দাম। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এবছর সরকারের আমন চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ব্যাহত হবার আশঙ্কা দেখা দিয়েছে। সরকারের সাথে চুক্তি হলেও লোকসানের কারণ দেখিয়ে আমন ধান সরবরাহ করতে চাইছেন না নওগাঁর মিল মালিকরা। তাদের অভিযোগ, সরকার যে দামে চাল কিনছে তাতে কেজি প্রতি তাদের 5 থেকে 7 টাকা লোকসান হবে। তবে খাদ্য কর্মকর্তারা বলছেন মিল মালিকরা চাল দিতে বাধ্য। নওগাঁ থেকে আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্ট। খাদ্য উদ্বৃত্ত জেলা নওগাঁ। এখানকার বেশিরভাগ মিল মালিকদের সাথে আমন চাল ক্রয়ে চুক্তি করেছে সরকার। মিল মালিকদের কাছ থেকে সরকার প্রতি কেজি আমন চাল কিনবে 47 টাকা কেজি দরে। মিল মালিকদের দাবি, বর্তমানে ধানের উৎপাদন খরচ বৃদ্ধির কারণে কৃষকদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে ধান। এতে কেজি প্রতি তাদের 5 থেকে 60 টাকা লোকসান গুনতে হবে। চলতি মৌসুমে নওগাঁ জেলা থেকে 17,500 মেট্রিক টন চাল কিনবে সরকার। বিগত বছরগুলোতে শতভাগ সংগ্রহ সম্পূর্ণ হলেও এবারের চিত্র ভিন্ন। অন্তত 20% মিল মালিক ও চাল ব্যবসায়ীরা সরকার সাথে কোনো ধরনের চুক্তিতে যায়নি। 20% মিল মালিক চুক্তি করে নাই। যারা চুক্তি করেছে তারা চাউল সরবরাহ করতেছিল। বাজারটা পর্যায়ক্রমিকভাবে বৃদ্ধি পেতে পেতে বর্তমানে আমাদের উৎপাদন ব্যয়, সরকারের যে চাউলটা আমরা সরকারি খাদ্য গুদামে সরবরাহ করছি, তার উৎপাদন ব্যয় প্রায় 53 টাকা থেকে 54 টাকা। হয়রাজ সরকার আমাদের দিচ্ছে 47 টাকা, অর্থাৎ প্রতি কেজিতে আমাদের 7 থেকে 8 টাকা লস গুনতে হচ্ছে। বাজারে ধান চালের দাম বেশি থাকায় মিল মালিক ও চাল ব্যবসায়ীরা সময়মতো সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহ করতে পারছে না বলে স্বীকার করলেন এই সরকারি কর্মকর্তা। 2 মাস মতো সময় আছে, এর মধ্যে আমার সমস্ত চাল তারা আমার গোডাউনে দিয়ে দেবে। আর আমরা মিল বা অন্যান্য জায়গাও আমরা তদারকি করছি যাতে চাউলের দামটা আরও কমানো যায় এবং মিলাররা যাতে আরও দ্রুত গতিতে চাউল দিতে পারে। আমরা চেষ্টা করতেছি শতভাগ সংগ্রহটা যেন হয় এবং সেই মোতাবেক আমরা মিলেরদেরকে গুদামে চাউল দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছি। তবে এখন পর্যন্ত 45% চাল সংগ্রহ সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন জেলা খাদ্য বিভাগের এই কর্মকর্তা। আমন সংগ্রহ মৌসুমে নওগাঁ জেলায় আমাদের 20,500 মেট্রিক টন চালের লক্ষ্যমাত্রা ছিল। আমরা 17,500 চুক্তি করতে পেরেছি। তো এর ভিতরে আমরা এ পর্যন্ত প্রায় 7,000-এর উপরে সংগ্রহ করেছি।
সারা দেশে ধান চাল সংগ্রহ চলবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। এনটিভি নিউজ ডেস্ক। যারা দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে এদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। আওয়ামী লীগ ছিল ভারত মনোনীত সরকার উল্লেখ করে মুফতি রেজাউল করিম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলতে এখনও স্বৈরাচারের দোসররা ঘাপটি মেরে আছে। রাজধানী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামীতে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার দাবি করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই শীর্ষ নেতা। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে সমতার ভিত্তিতে। দেশের আসলে আওয়ামী লীগ সরকারটা মূলত ভারতেরই সরকার ছিল, কারণ তাদের সমস্ত কার্যক্রমগুলো ভারতের স্বার্থ রক্ষার জন্য আমরা লক্ষ্য করেছি। তাম বিশ্বের মধ্যে 5 বার চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আর এই দুর্নীতিবাজদেরকে আবার ক্ষমতার মস্তদে বসিয়ে আমরা তামাশা দেখব, এটা বাংলাদেশের জনগণ সহ্য করবে না। আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খাতমে নবুয়াত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত হয়েছে আন্তর্জাতিক খাতমে নবুয়াত মহাসম্মেলন। শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বক্তারা বলেন, যারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে এবং কোরআন সুন্নাহ না মেনে ইসলাম ধর্ম প্রচার করছেন তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এ সময় আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খাতমে নবুয়াত বাংলাদেশ এর নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কাদিয়ানী সম্প্রদায়কে নিষিদ্ধ করার দাবি তুলে ধরেন। নগদ নিবেদিত অর্থনীতির খবর। সাম্প্রতিক সময়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর মাধ্যমে সরকারের রাজস্ব আদায় কমেছে। এনবিআর এর প্রাথমিক তথ্য বলছে, নভেম্বরে রাজস্ব আদায় হয়েছে 25,360 কোটি টাকা। আগের বছরের নভেম্বরের তুলনায় যা 8.95% কম। আর চলতি অর্থ বছরের 5 মাসে অর্থাৎ জুলাই থেকে নভেম্বর পর্যন্ত রাজস্ব আদায় 2.62% কমে 1,30,000 কোটি টাকা হয়েছে। গত জুলাই আগস্টে দেশব্যাপী গণ অভ্যুত্থানের পর সৃষ্ট রাজনৈতিক অনিশ্চয়তা দূর হবার পরও নভেম্বরে দেশে রাজস্ব আদায় কমল। অন্যদিকে রাজস্ব আয় বাড়াতে আইএমএফ এর পরামর্শে নতুন করে 43 পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে অন্তর্বর্তী সরকার।